হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আশা করি ভালোই আছেন। আজ একটা উপন্যাস নিয়ে বলতে এলাম দীর্ঘদিন পরে। সে উপন্যাসটির নাম 'যুদ্ধের ভেতরে যুদ্ধ, যুদ্ধের ভেতরে', দেবেশ রায়ের লেখা। আজকে যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি, রাজনৈতিক কারণে, রাষ্ট্রীয় সংঘর্ষের কারণে, সন্ত্রাসবাদের কারণে একটা প্রায় যুদ্ধকালীন পরিস্থিতি। এই পরিস্থিতির সময় মনে হলো যে এই উপন্যাসটা নিয়ে কিছু কথা বলা জরুরি। অন্তত বাংলা উপন্যাসের স্বার্থে, যে বাংলা উপন্যাসের ক্ষমতা বা বাংলা উপন্যাসের দায়বদ্ধতা বা বাংলা ঔপন্যাসিকের ভাবনা চিন্তা কতখানি জরুরি। সাম্রাজ্যবাদ বিরোধী বক্তব্যের ক্ষেত্রে উপন্যাসের বয়ান কতখানি তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে ২০০৩ খ্রিস্টাব্দে। যুদ্ধের ভেতরে যুদ্ধ, যুদ্ধের ভেতরে। মূল গল্পটা নেওয়া হয়েছে ফার্সি পুরাণ থেকে। ফার্সি পুরাণের কিংবদন্তি নায়ক রুস্তমকে সামনে রেখে। প্রথমেই যেটা বলে নেওয়া জরুরি তা হলো, দেবেশ রায় এখানে কোনো বিনির্মাণ বা পুনর্নির্মাণ ঘটাননি। সেই কাহিনীটাকে সামনে রেখে তিনি একটি যুদ্ধ বিরোধী আখ্যান রচনা করেছেন। যদিও সাম্রাজ্যবাদী শক্তির দাপটে যুদ্ধ বিরোধী আখ্যান রচনা করলেও তা বোধহয় শিল্পের সঙ্গে প্রতারণা করা হয়। কেননা সাম্রাজ্যবাদী শক্তি, গোটা পৃথিবীব্যাপী সাম্রাজ্যবাদী শক্তির কোনো ভালোবাসা থাকতে পারে না, কোনো মূল্যবোধ থাকতে পারে না, কোনো ন্যায় নৈতিকতা থাকতে পারে না। শেষ পর্যন্ত ক্ষমতা দখলের লড়াইয়ে বা যুদ্ধ সাধের প্রবণতায় বা যুদ্ধের জন্যই যুদ্ধ, এই মুখে ভালোবাসা, নৈতিকতা, দায়বদ্ধতা ডুবে যায়। ১০৪ পৃষ্ঠার এটি একটি টেক্সট, পরিচ্ছেদহীন একটা টেক্সট। বাংলা উপন্যাসের নন্দন তত্ত্ব কত শিল্প গুণ সমন্বিত হতে পারে তা দেবেশ রায় এখানে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন। পুরাণের মধ্যে রূপকথা উপকথা ঢুকিয়ে দিলে বা পুরাণের পাশাপাশি রূপকথা উপকথাকে বয়ে নিয়ে গেলে এবং কিংবদন্তির পাশাপাশি রূপকথা উপকথার যে কথক, কথোয়াল চাষিরা, তারা পারস্পরিক গল্প বলে গেলে উপন্যাসের ফর্ম কেমন হতে পারে সেটা দেবেশ রায় এখানে একটা পরীক্ষা করেছেন। উপন্যাসের কাহিনীটা এইরকম, খুব সংক্ষেপে, যে সেই ফার্সি কিংবদন্তি নায়ক রুস্তম, যে সর্বদাই বিজয়ী বীর, সে যুদ্ধ করতে গিয়ে নিজের ঘোড়াই হারিয়ে ফেলেছেন।
ঘোড়ার নাম রক্স। সেই ঘোড়াকে এক পরগনার মানুষ আটকে ছিল এ কারণেই যে সেই ঘোড়ার সঙ্গে অন্য ঘোড়াদের যৌন মিলন ঘটিয়ে তারা যুদ্ধ বিজয়ী ঘোড়া তৈরি করতে চেয়েছিল। ঘোড়া নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর রুস্তমের যুদ্ধ স্বাদ পায় চলে যায় এবং দেবেশ রায় টানা গদ্যে এখানে সাম্রাজ্যবাদী শক্তির যুদ্ধস্পৃহা, যুদ্ধের বাতাবরণ, যুদ্ধের আবরণ, যুদ্ধের মৃত্যু, যুদ্ধের জন্ম, যুদ্ধের অতীত বর্তমান ভবিষ্যৎ, যুদ্ধের উত্তরাধিকার বহন করে চলছেন এবং পাশাপাশি আছে কথোয়াল, চাষিদের লোককথা রূপকথার গল্প। ইতিহাস চলছে, কিংবদন্তি চলছে, তার পাশে এই কথোয়ালের গল্প চলছে এবং অতীতের যে ঘটনা বা পুরাণ, তা নিয়ে যা ইতিহাস বা যুদ্ধ নিয়ে যে ইতিহাস লেখা হয়েছে তার থেকে বেশি তার লোকশ্রুতিতে ভেসে যায় এবং সময় অন্তর অন্তর এই লোকশ্রুতির সংযোজন বিয়োজন ঘটে এবং সময় অন্তর অন্তর যে কথোয়ালরা আসেন স্বভাবতই যারা বৃদ্ধ বয়সে, যারা গল্প শোনাতে ওস্তাদ, তারা সেই গল্প রাতের অন্ধকারে শিশুদের মনে সঞ্চার করে যান। সেই শিশু আবার বৃদ্ধ হলে গল্প সঞ্চার করে যান। এই গল্পের নানা রূপান্তর ঘটে যায়। এখন প্রশ্ন হলো যে আধুনিক গল্প আর রূপকথার গল্প তো এক নয়। আধুনিক গল্পের সূচনা যে কোনো বিন্দু থেকেই হতে পারে, কিন্তু উপকথার গল্পের সূচনা যে কোনো বিন্দু থেকে হওয়া সম্ভব নয়। তার একটা বাতাবরণ চাই, তার একটা রহস্য চাই, তেমনি গল্প বলার একটা মনোভাব চাই এবং যে শ্রোতা তারও গল্প শোনার একটা মনোভাব চাই। এই যে রুস্তমের গল্প, এই রুস্তমের গল্প কথোয়ালরা জানে এবং সেই গল্পকে তারা কোনো পরিবর্তন করেনি এবং এই রুস্তম এক পরগনায় গিয়েছিল, সেখানে কিছুকাল থাকার ফলে সেখানকার এক রানী তহমিনা তার সঙ্গে যৌন সংসর্গের ফলে এক সন্তান হয়, তার নাম সোহরাব। এই সোহরাবও কথোয়ালদের কাছে এই রুস্তমের গল্প শুনেছেন, কিন্তু সে তখনও জানে না যে রুস্তমই তার পিতা। এই সোহরাবও এখন যুদ্ধে যাবেন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এ কারণেই যে রূপকথা উপকথার অতীত বর্তমান ভবিষ্যৎকে তিনি এক ফ্রেমে ভাসিয়ে দিচ্ছেন। কথোয়ালরা রুস্তমের গল্পের অর্ধেকটা জানে, যে গল্পটা তারা সোহরবকে জানিয়েছে, সোহরব শুনেছে। সোহরব এইবার যুদ্ধে চলছেন, তার যে গল্প রচিত হবে সেই গল্প বর্তমান কথোয়ালদের যারা উত্তর পুরুষ হবেন তারা সেটি আবার সঞ্চার করে ভবিষ্যৎকে শোনাবেন। এই ফর্মে দেবেশ রায় আখ্যানটাকে রচনা করছেন। প্রথম দিকে রুস্তমকে যোদ্ধা মনে হলেও একটু পরেই মনে হয় যে রুস্তম যুদ্ধবিরোধী। রুস্তমকে কখনো কখনো টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিসের নায়ক বা আমাদের মহাভারতের যুধিষ্ঠিরের সমতুল্য মনে হলেও আখ্যান কিছুকাল এগিয়ে যাওয়ার পরেই দেখা যাবে আমাদের ধারণা ভেঙে যাচ্ছে
আসলে দেবেশ রায় খুব সচেতনভাবেই পুনরাবৃত্তি বা অনুকরণ করতে চাইছেন না। যে যে যোদ্ধা সে কখনোই মানবতার ধর্মে ফিরতে পারে না। ব্যক্তির মধ্যে যদি মানবতার বোধ, জ্ঞান, স্পৃহা থাকতো, তাহলে সে যুদ্ধেই অংশগ্রহণ করত না, এই জাতীয়। এবং সন্তান সোহরব যুবক, তার যুদ্ধস্বাদ প্রবল, যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং সে জানে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বীর রুস্তম, রুস্তমের সঙ্গে সে যুদ্ধ করবে। রুস্তমও সন্তানকে নিজের পরিচয় জানায় না এবং বারবার মনে করিয়ে দিয়েছিল যে যুদ্ধ আসলে অন্যায়, যুদ্ধ না করাই ভালো। সোহরবও এক সময় বলেছিল যে যুদ্ধ অন্যায়, যুদ্ধ থেকে বিরত থাকাই ভালো। এমনকি সোহরব একদা রুস্তমকে মল্লযুদ্ধে প্রায় পরাজিত করে ফেলেছিল, হত্যার সম্মুখীন। রুস্তম তখন ক্ষমা চেয়ে বেঁচে যায়। অথচ এই রুস্তমই সোহরবকে হত্যা করে। সোহরব বারবার জানতে চেয়েছিল, যে রুস্তমের কাছে জানতে চেয়েছিল যে তুমি আসলে কে। রুস্তম নিজের পরিচয় জানায়নি, সে বারবার বলেছে আমি যোদ্ধা। সোহরবের মৃত্যুকালে রুস্তম জানায় সেই রুস্তম, এবং সন্তানের মৃতদেহ নিয়ে রুস্তম চলেছে তার পিতা জারের কাছে। পিতামহ দেখবেন পৌত্রের মৃতদেহ। এই রকম জায়গায় এসে উপন্যাসের সমাপ্তি টেনেছে। উপন্যাসের নির্মাণটা এখানে খুব গুরুত্বপূর্ণ। নির্মাণের থেকেও বড় কথা তার শিল্প। যুদ্ধের ভেতরে একটা বাইরের যুদ্ধ, সাম্রাজ্যবাদী লড়াই, আর একটি ব্যক্তির ভেতরের যুদ্ধ, মস্তিষ্ক যুদ্ধ, অন্তদ্বন্দ্বের যুদ্ধ। পাশাপাশি আছে কথোয়ালদের অবিরাম গল্প বলে যাওয়া। এবং কথোয়ালদের গল্পকে দেবেশ রায় কোনো রকম পরিবর্তন করতে চাননি। রূপকথা উপকথার বিনির্মাণ তিনি করতে চান না, বরং আধুনিক টেক্সট যদি রূপকথা উপকথায় ফেরে, উপকথা রূপকথা থেকে আধুনিক টেক্সটে ফেরা নয়, আধুনিক উপন্যাসে ফেরা নয়, আধুনিক উপন্যাসের বৃত্ত থেকে তা যদি উপকথায় ফেরে, কথোয়ালদের গল্পে ফেরে, তা কেমন হতে পারে তা দেবেশ রায় দেখাচ্ছেন। এবং গোটা উপন্যাস জুড়ে এক অসাধারণ গদ্যে তিনি ক্রমাগত যুদ্ধের বাতাবরণ তৈরি করে গেছেন, এবং যুদ্ধের ভেতরে ব্যক্তির অস্থিরতা, ব্যক্তির দ্বিধা দ্বন্দ্ব, ব্যক্তির মূল্যবোধ, জীবন সমীক্ষা এবং কথোয়ালদের ক্রমাগত গল্প বলে চলা। এবং এ গল্প ভাঙছে, গড়ছে, পুনরাবৃত্ত হচ্ছে, এইভাবে এগিয়ে চলছে। গল্পের ভেতরে গল্প ঢুকে যাচ্ছে, এবং দেবেশ রায় খুব সচেতনভাবে এই নির্মাণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছেন, যেখানে যুদ্ধের ভেতর দিয়ে, ব্যক্তির দ্বিধাদ্বন্দ্বপূর্ণ যুদ্ধের মধ্য দিয়ে, ব্যক্তির অস্থিরতার মধ্য দিয়ে, সাম্রাজ্যবাদী লড়াইয়ের মধ্যে দিয়ে, যে সাম্রাজ্যবাদী শক্তির কথা প্রান্তিক চাষি কথোয়ালরা বয়ে বেড়ায়, তাদের জীবন নাট্যের মধ্যে দিয়ে
প্রবাহিত গল্পের বাঁক বদল কিভাবে ঘটতে পারে এবং সেই গল্পের সচেতন নির্মাণ কেমন হতে পারে। বাংলা উপন্যাসের এক জরুরি আয়োজন। দেবেশ রায় যে দেশজ ধারার কথা বারবার বলেছেন এবং তা তিনি বিবিধ আখ্যানে প্রয়োগ করেছেন, এখানেও প্রয়োগ করেছেন নতুন মাত্রায়, নতুন সমীকরণে। আপনারা পড়ুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।